বিজ্ঞানীদের নিত্য নতুন আবিষ্কারে প্রতিনিয়ত বদলে যাচ্ছে আমাদের জগৎ। প্রযুক্তি উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। জীবনের মুখ্য অনুষঙ্গ হয়ে উঠেছে প্রযুক্তি। বিজ্ঞানীদের প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি খোঁজ খবর নিয়ে গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাগত জানাচ্ছি। সাথে আমি রিধিমা। একটি ক্ষুদ্র সিলিকন টুকরো আজকে বিশ্বে নিয়ন্ত্রণ করছে রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তির ভবিষ্যৎ। নাম তার চিপস বা সেমিকন্ডাক্টর। চিপস কেবল প্রযুক্তির প্রতীক নয়, এটি এখন ক্ষমতার মূল উৎস। চিপস জিওপলিটিক্সের, যেখানে যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপ প্রতিনিয়ত প্রতিযোগিতায় লিপ্ত। কিন্তু চিপস জিওপলিটিক্সে বাংলাদেশ কোথায়? যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চিপস শিল্পের শীর্ষে। তারা ডিজাইন করে, উদ্ভাবন করে এবং এনভিডিয়া, ইন্টেল, এএমডির মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিশ্ববাজার নিয়ন্ত্রণ করে। কিন্তু চীনের দ্রুত উত্থান ওয়াশিংটনের কাছে বড় হুমকি। 2022 সালে যুক্তরাষ্ট্র পাশ করে চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট। উদ্দেশ্য ছিল $52 বিলিয়ন বিনিয়োগ দিয়ে দেশীয় উৎপাদন বাড়ানো। লক্ষ্য একটাই, তাইওয়ান এবং চীনের উপর নির্ভরতা কমানো এবং সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় নিরাপত্তার অবকাঠামো হিসেবে গড়ে তোলা। অন্যদিকে চীন মেড ইন চায়না 2025 কর্মসূচির মাধ্যমে নিজস্ব চিপস সক্ষমতা তৈরি করেছে। তারা জানে চিপস আমদানি নির্ভরতা মানে প্রযুক্তিগত পরাধীনতা। চিপস রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাইওয়ান। বিশ্বের প্রায় 65% উন্নত চিপস এই ছোট দ্বীপে তৈরি হয়, যার মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা TSMC একাই নেতৃত্ব দিচ্ছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং আধুনিক সামরিক ব্যবস্থার জন্য অপরিহার্য। সবচেয়ে উন্নত চিপসের ক্ষেত্রে তাইওয়ানের শেয়ার 90% বেশি। তাইওয়ান কেবল অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও বিশ্ব ব্যবস্থার হৃৎপিণ্ড। একে আঘাত করা মানে বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ অচল করা। তাইওয়ানের চিপস কারখানাগুলো একরকম ডিজিটাল পারমাণবিক বোমা, যা ধ্বংস মানে পুরো বিশ্বর অর্থনীতির ধস। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য চিপস শিল্প একটি বড় শিক্ষা। হয়তো এখনই চিপস তৈরি করা সম্ভব না হলেও অ্যাসেম্বলি, টেস্টিং, ডিজাইন সার্ভিস বা প্যাকেজিং খাতগুলোতে প্রবেশ করা সম্ভব। হাইটেক পার্কে সেমিকন্ডাক্টর জোন তৈরি, দক্ষ জনবল প্রশিক্ষণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ, এসবের মাধ্যমে বাংলাদেশ চিপস সাপ্লাই চেইনে যুক্ত হতে পারে। ভারত ইতোমধ্যেই নিজস্ব সেমিকন্ডাক্টর নীতি গ্রহণ করেছে, ভিয়েতনাম ও মালয়েশিয়া বিনিয়োগ আকর্ষণ করছে। বাংলাদেশও চাইলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাইক্রো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজি শিক্ষাকে শক্তিশালী করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে। আজকের বিশ্বে চিপসই নতুন ভূরাজনৈতিক অস্ত্র। যে দেশ চিপস নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণ করছে ভবিষ্যৎ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এখন সময় প্রস্তুতি নেয়ার। শ্রম নয়, জ্ঞানের রপ্তানি হবে ভবিষ্যতের শক্তি। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিকন্ডাক্টর টেকনোলজি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয়। এটি সেমিকন্ডাক্টর উপাদান, ডিভাইস ডিজাইন, ন্যানো ম্যাটেরিয়ালস এবং ন্যানো টেকনোলজির উপর গবেষণা করে থাকে। যদিও এই কেন্দ্রটি এখন পূর্ণাঙ্গ চিপস উৎপাদনে প্রবেশ করতে পারেনি, তবে এটি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। বুয়েটের ট্রিপলি বিভাগ সেমিকন্ডাক্টর ডিভাইস ও টেকনোলজি বিষয়ে গবেষণা পরিচালনা করছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাইক্রো ইলেকট্রনিক্স ও VLSI ডিজাইন বিষয়ে কোর্স আছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিউরাল সেমিকন্ডাক্টরের সাথে যৌথ গবেষণা ও সেমিকন্ডাক্টর ডিজাইন ইকোসিস্টেম উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন আছে, যা দেশের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন ও প্রচারে কাজ করছে। এর লক্ষ্য 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর রপ্তানি $1 বিলিয়ন উন্নীত করা। বর্তমানে দেশে 700-রও বেশি চিপ ডিজাইনার রয়েছে এবং প্রতি বছর 20,000-এর বেশি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। বাংলাদেশ ও চীন সেমিকন্ডাক্টর, অপটিক্যাল টেকনোলজি ও উচ্চশিক্ষা খাতে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে কাজ করছে। সেমিকন্ডাক্টর খাতে বর্তমানে বাংলাদেশের বছরে প্রায় $60 লাখ রপ্তানি আয় আসছে। আগামী 5 বছরের মধ্যে এই রপ্তানি আয় $1 বিলিয়ন বা $100 কোটি নিয়ে যাওয়া সম্ভব। ইউনেস্কোর পক্ষ থেকে সদস্য রাষ্ট্রগুলোর কাছে ইউনেস্কো রাশিয়া মেন্ডেলিভ ইন্টারন্যাশনাল প্রেসিডেন্সি বেসিক সায়েন্সের জন্য প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। বাংলাদেশে অবস্থিত অ্যাম্বাসি অফ টি রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশ চিঠির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অবহিত করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী 15 মার্চের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে। এই আন্তর্জাতিক পুরস্কার মৌলিক বিজ্ঞানের ক্ষেত্রে উন্নয়ন, জ্ঞান প্রচার এবং আন্তর্জাতিক সহযোগিতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
পুরস্কারের আওতায় রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান সহ মৌলিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব শাখা উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর মৌলিক বিজ্ঞানের উন্নয়ন, জ্ঞান বিস্তার এবং আন্তর্জাতিক সহযোগিতায় অসাধারণ অবদানের জন্য 2 জন বিশিষ্ট বিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়া হয়। আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে উল্লেখযোগ্য ও রূপান্তরমূলক প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হয়। প্রতিটি বিজয়ী পাবেন $2,50,000 মার্কিন, একটি স্বর্ণপদক এবং একটি সনদপত্র। এ পুরস্কারের জন্য নারী বিজ্ঞানীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের 15 মার্চ 2026 তারিখের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ইংরেজি অথবা ফরাসি ভাষায় হতে হবে। বিস্তারিত তথ্য ও নিবন্ধন ফর্ম ইউনেস্কোর ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্বে 80টিরও বেশি দেশে প্রত্যন্ত অঞ্চলে প্রায় 17 কোটি মানুষকে ডিজিটাল সংযোগের আওতায় এনেছে হুয়াওয়ে। এর মাধ্যমে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU-এর পোর্টাল টু কানেক্ট ডিজিটাল কোয়ালিশনে দেওয়া 2022 সালের প্রতিশ্রুতিকেও ছাড়িয়ে গেল প্রতিষ্ঠানটি। The agentic era of AI is almost here, creating enormous opportunities for the telecom industry. বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস MWC 2026 উপলক্ষে আয়োজিত হুয়াওয়ের টেক কেয়ার ফ্রম এই ঘোষণা দেন হুয়াওয়ে আইসিটি বিজির সিইও ইয়াং চাওবিন। 2025 সালের মধ্যে 12 কোটি মানুষকে যুক্ত করার লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের 1 বছর আগেই এই মাইলফলক স্পর্শ করেছেন প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্রুত অগ্রসর হলেও ডিজিটাল বৈষম্য এখনও বড় চ্যালেঞ্জ। একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই এআই যুগের জন্য উচ্চগতির ডিজিটাল নেটওয়ার্কিং এবং শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা অপরিহার্য। ডিজিটাল ব্যবধান ঘোচাতে উদ্ভাবনী ব্যবসায়িক মডেল এবং টেকসই যুগের বিনিয়োগ প্রয়োজন। হুয়াওয়ের ডিজিটাল অন্তর্ভুক্তি কৌশলের মূল স্তম্ভ দুটি: অন্তর্ভুক্তিমূলক সংযোগ এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধি। দক্ষতার ঘাটতি দূর করতে স্কিল অন হুইলস এর মতো উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে 21টি দেশে 1,30,000-এরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রামীণ নেটওয়ার্ক উদ্ভাবনের ক্ষেত্রে হুয়াওয়ে এর রুরাল কাউ সলিউশনের সাফল্য তুলে ধরে, যা 2025 সালের নভেম্বরে চালু হয়। MTN নাইজেরিয়ার সহায়তায় তৈরি এই সিস্টেমটি মাত্র 1500 বাসিন্দার ছোট গ্রামেও নেটওয়ার্কিং সুবিধা পৌঁছে দিতে সক্ষম। ভবিষ্যতে ডিজিটাল ক্ষমতায়ন ত্বরান্বিত করতে এবং আরও ন্যায়সঙ্গত ডিজিটাল বিশ্ব গড়তে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন হুয়াওয়ে। পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সূর্যের আলো বিক্রিয়ার কারণে আকাশ নীল দেখায়। নভোচারীরা নিজের চোখে সে অন্ধকার মহাকাশ দেখে এসেছেন। এই যে নীল আকাশ পেরিয়ে কালো মহাকাশে প্রবেশের অভিজ্ঞতা, এটি প্রথম কার হয়েছিল? আপনি হয়তো একবারকে বলে উঠবেন ইউরি গ্যাগারিন। মহাকাশে যাওয়া প্রথম মানুষ হিসেবে তো আমরা তার নামই জেনে এসেছি, কিন্তু তিনি কি সত্যিই প্রথম ছিলেন? মহাকাশ আসলে শুরু হয় কোথা থেকে, আর এর উত্তর নির্ভর করে আপনি মহাকাশ বলতে কি বোঝাচ্ছেন তার উপর। আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনালের মতে পৃথিবী থেকে 100 কিলোমিটারের ওপরে মহাকাশের সীমানা। একে বলা হয় কারমান লাইন। আর যুক্তরাষ্ট্র সরকার ও সামরিক বাহিনীর মতে এই সীমানা প্রায় 80 কিলোমিটার ওপরে। শুনতে খুব সহজ মনে হলেও পৃথিবীর বায়ুমণ্ডল ঠিক কোথায় শেষ হয়েছে তা নিয়ে বিজ্ঞানীদের ধারণাও যুগে যুগে বদলেছে। আধুনিক গবেষণা বলছে বায়ুমণ্ডল বিস্তৃতি আমাদের আগের ধারণার চেয়েও অনেক বেশি। পৃথিবী থেকে প্রায় 6,30,000 কিলোমিটার দূরে যাওয়ার পর বায়ুমণ্ডলের আর কোনো অণু অবশিষ্ট থাকে না। নাসার আসন্ন আর্টেমিস 2 মিশনে নভোচারীরা চাঁদ ছাড়িয়েও আরও 7,500 কিলোমিটার দূরে যাবেন। এটি আগের সব রেকর্ড ভাঙলেও ডিকশনারির সংজ্ঞায় সেই মহাকাশ থেকে তারা আরও 2 লাখ কিলোমিটার পিছিয়ে থাকবেন। 1930-এর দশকে বেশি উচ্চতায় ওরা বেলুন যাত্রীরা এই সীমানার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। 1935 সালে যুক্তরাষ্ট্রের এক্সপ্লোরার 2 বেলুনে চড়ে অ্যালবার্ট স্টিভেন্স এবং অরভিন্স অ্যান্ডারসন 22.1 কিলোমিটার উঁচুতে পৌঁছে একটি রেকর্ড করেন। পৃথিবীর প্রায় সব বায়ুমণ্ডল তখন তাদের নিচে। তারা রেডিওতে জানান, ওপরের আকাশটা এখন ভীষণ অন্ধকার, কিন্তু একে এখনও নীল বলা যায়, খুব গাঢ় নীল। এরপর 1956 সালে ম্যালকম রস এবং লি লুইস স্ট্র্যাটো ল্যাব 1 বেলুনে করে 23.2 কিলোমিটার ওপরে ওঠেন। যান্ত্রিক ত্রুটির কারণে নিচে নেমে আসার আগে তাঁরা সেখানে কয়েক মিনিট ছিলেন।
ইউএস নেভির এক নিউজ লেটারে লেখা হয়েছিল, এটি প্রথমবার যখন মাথার উপরে আকাশকে কালো দেখা গিয়েছিল। ঠিক 1 বছর পর ডেভিড সাইমন্স ম্যানহাই 2 বেলুনে চড়ে 22.9 কিলোমিটার উঁচুতে গিয়ে সম্পূর্ণ অন্ধকারে আকাশের কথা জানান। এর মধ্যেই রকেট চালিত বিমানগুলো এমন উচ্চতায় পৌঁছাতে শুরু করেছিল, তবে তাদের পাইলটরা হয়তো সেই কালো আকাশ দেখার সুযোগ পাননি। 1951 সালে উইলিয়াম ব্রিজম্যান একটি রকেট প্লেনে 24.2 কিলোমিটার উঁচুতে ওঠেন। রস ও লুইসের বেলুন যাত্রার মাত্র 1 মাস আগে আইভেন কিনচেলো নামে এক পাইলট বেল এক্স-2 বিমানে করে 38.5 কিলোমিটার উঁচুতে ওঠেন। এটিও খুব অল্প সময়ের একটি ফ্লাইট ছিল। তিনি প্রথম মানুষ যিনি 1 লাখ ফুটের বেশি উঁচুতে উঠেছিলেন। তার জীবনীকার তাঁকে প্রথম মহাকাশচারী উপাধিও দিয়েছিলেন। কিন্তু 1957 সালে স্পুটনিক 1 কৃত্রিম উপগ্রহ এবং 1961 সালে গ্যাগারিনের যাত্রার পর মহাকাশে যাওয়ার এই সাংস্কৃতিক সংজ্ঞাটা বদলে গিয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর সমর্থক হয়ে যায়। স্টেট পাইলটরা হয়তো যান্ত্রিকভাবে আগে ওই উচ্চতায় পৌঁছেছিলেন, কিন্তু বেলুন যাত্রীরা মহাকাশের ওই রূপ অনেক ভালোভাবে দেখার সুযোগ পেয়েছিলেন। ডেভিড সাইমন্স স্ট্র্যাটোস্ফিয়ারে 24 ঘন্টারও বেশি সময় কাটিয়েছিলেন। মাটি থেকে 30.9 কিলোমিটার ওপরে বসে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন কিভাবে আমাদের বায়ুমণ্ডল মহাকাশের বর্ণহীন অন্ধকারের সঙ্গে মিশে যায়। 1960 সালে জোসেফ কিটিঙ্গার এক্সেলসিওর 3 মিশন থেকে আরেকটি অভাবনীয় কাজ করেন। তিনি মাটি থেকে 31.3 কিলোমিটার উপর থেকে প্যারাশুট নিয়ে লাফ দেন। ক্যামেরার লেন্স ছিল নিচের দিকে, কিন্তু কিটিঙ্গার তাকিয়েছিলেন উপরের দিকে। কিন্তু নভোচারীদের কাছেও পরিচিত নীল আকাশ পেরিয়ে এই কালো শূন্যতায় প্রবেশের অনুভূতিটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। 2021 সালে ব্লু অরিজিন ফ্লাইটে 107 কিলোমিটার উপরে যাওয়া প্রখ্যাত অভিনেতা উইলিয়াম শ্যাটনার ফিরে এসে বলেছিলেন, চোখের সামনে নীল রংটা মিলিয়ে গিয়ে নিকষ কালো অন্ধকারের মুখোমুখি হওয়াটাই হলো আসল ব্যাপার। কারমান লাইন কেবলই একটা সংখ্যা, একটা গাণিতিক বা বুদ্ধিবৃত্তিক হিসাব। কিন্তু নীল আকাশটা চোখের সামনে গায়েব হয়ে কালো অন্ধকারে রূপ নেওয়াটা হলো মানুষের একেবারে ভেতরের একটা অনুভূতি। যারা প্রথমেই দৃশ্যের সাক্ষী হয়েছিলেন তারা হয়তো এই অভিজ্ঞতার ঐতিহাসিক তাৎপর্য পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তাহলে তারা কি মহাকাশে যাওয়া প্রথম মানুষ ছিলেন? ইতিহাস ও অনুভূতির বিচারে মহাকাশচারী হিসেবে তাঁদের দাবিটাও কিন্তু ইউরি গ্যাগারিনের চেয়ে কোনো অংশে কম নয়। এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে জানাবো লুসিড ড্রিমিং সম্পর্কে। বিরতির পর আবারও ফিরে এলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে। দর্শক, 21 শতাব্দীতে দাঁড়িয়ে প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। সেই বদলের সবচেয়ে শক্তিশালী নাম হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু এআই আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এটি হলো মেশিনের সেই বুদ্ধিমত্তা যা তাকে মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলে। আজকের বিশ্বে এআই এর পদচারণা সর্বত্র। টেসলার স্বয়ংক্রিয় গাড়ি থেকে শুরু করে জটিল রোগের নির্ণয় কিংবা ব্যবসায়িক তথ্য বিশ্লেষণ, সবখানে এআই নিজের আধিপত্য জানান দিয়েছে। বিশেষ করে চ্যাটজিপিটি বা কোপাইলটের মতো টুলগুলো আমাদের প্রতিদিনের ইমেইল বা গবেষণার কাজকে কয়েক সেকেন্ডে নামিয়ে এনেছে। অনেকে মনে করে এআই শুধু শিক্ষার্থীদের বাড়ির কাজ চুরি করতে সাহায্য করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে এক অনন্য ব্যক্তিগত শিক্ষক। শেখার প্রক্রিয়াকে সহজ করতে এবং জটিল বিষয়ের সারসংক্ষেপ তৈরি করতে এআই এখন অপরিহার্য। এটি শুধু তথ্য দেয় না, বরং একজন মেন্টর হিসেবে পড়াশোনার সঠিক দিক নির্দেশনাও প্রদান করে। তবে এআই অনেক সময় ভুল তথ্য দিতে পারে, তাই আউটপুট পাওয়ার পর তা অবশ্যই ক্রস চেক করতে হবে এবং এজন্য দরকার সঠিক জ্ঞান ও প্রশিক্ষণের। সময়ের সাথে তাল মেলাতে এবং ডিজিটাল বৈষম্য কমাতে কিছু প্রতিষ্ঠান চালু করেছে ফ্রি কোর্স। যেমন যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নন, তাদের দৈনন্দিন কাজে এআই এর ব্যবহারিক প্রয়োগ শেখানোর জন্য গুগল এআই এসেনশিয়ালস 10 থেকে 12 ঘন্টার এই কোর্সটি যে কেউ নিজেই সুবিধামতো সময় শেষ করতে পারবেন।
চ্যাটজিপিটি বা জেমিনাই থেকে সঠিক উত্তর বের করে আনার কমান্ড বা প্রম্পট লেখার কৌশল শেখার জন্য ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্রায় 18 ঘন্টার এই কোর্সে শেখানো হয় কিভাবে চ্যাটজিপিটি বা জেমিনাই এর মতো টুল থেকে একদম সুনির্দিষ্ট এবং মানসম্মত উত্তর বের করে আনা যায়। যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নন তাদের জন্য অ্যান্ড্রয়েড NGAI এর প্রাথমিক ধারণা নিয়ে এসেছে AI ফর এভরিওয়ান। মাত্র 6 ঘন্টার এই কোর্সে AI এর সীমাবদ্ধতা এবং সমাজে এর প্রভাব সম্পর্কে বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। AI এর পেছনের বিজ্ঞান ও কোডিং শিখতে মাইক্রোসফটের AI ফর বিগিনার্স 12 সপ্তাহের এই কোর্সে নিউরাল নেটওয়ার্ক এবং কম্পিউটারের ভিশনের মতো জটিল বিষয়গুলো হাতে কলমে শেখানো হয়। লিঙ্কডিন এবং মাইক্রোসফটের কর্মক্ষেত্রে প্রফেশনালভাবে AI ব্যবহারের সার্টিফিকেট কোর্স ক্যারিয়ার এসেনশিয়াল ইন জেনারেটিভ AI। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে প্রায় প্রতিটি পেশায় AI জানাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। তাই প্রযুক্তির এই বিপ্লবকে ভয় না পেয়ে একে আয়ত্ত করাই এখন বুদ্ধিমানের কাজ। AI মানুষের চাকরি কেড়ে নেবে না, বরং যারা AI জানেন না তাদের জায়গা দখল করবে যারা AI ব্যবহারে দক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন যুগে আপনার পদচারণা শুরু হোক আজই। গত কয়েক বছরে AI এতটাই বুদ্ধিমান হয়ে উঠেছে যে মানুষের তৈরি করা কঠিন সব পরীক্ষা সে অবলীলায় পাশ করে যাচ্ছে। AI এর এমন চোখ ধাঁধানোর রেজাল্ট দেখে বিজ্ঞানীরা তো রীতিমতো চিন্তায় পড়ে গেলেন। AI এর আসল দৌড় কতটুকু তা মাপতে হলে এবার এমন এক প্রশ্নপত্র বানাতে হবে যা দেখে খোদ AI এরও ঘাম ছুটে যাবে। ঠিক এই চিন্তা থেকে জন্ম নিল এক মহাযজ্ঞের। বিশ্বে প্রায় 1000 বিশেষজ্ঞ গবেষক মিলে তৈরি করলেন AI এর জন্য সর্বকালের সবচেয়ে কঠিন এক পরীক্ষা। এই পরীক্ষার নাম দেওয়া হয়েছে হিউম্যানিটিজ লাস্ট এক্সাম বা মানবজাতির শেষ পরীক্ষা। হিউম্যানিটিজ লাস্ট এক্সাম নামটা শুনে হলিউডের কোনো সায়েন্স ফিকশন মুভির নাম মনে হলেও এটি আসলে বিজ্ঞানীদের তৈরি 2500 প্রশ্নের এক বিশাল ডেটাবেজ। এখানে এমন সব প্রশ্ন রাখা হয়েছে যা ইন্টারনেটে খুঁজলে চট করে পাওয়া যাবে না। এই পরীক্ষার সবচেয়ে মজার নিয়ম হলো প্রশ্নপত্র বানানোর সময় প্রতিটি প্রশ্ন প্রথমে বাজারের সেরা AI-গুলোকে দেওয়া হতো। যদি কোনো AI সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলত তবে সেই প্রশ্নটা সাথে সাথে বাতিল করে দেওয়া হতো। ফলাফল দাঁড়ালো শুরুর দিকের পরীক্ষায় AI এর অবস্থা ছিল বেশ করুণ। OpenAI এর GPT-4 পেয়েছে মাত্র 2.7% নম্বর, ক্লডের সনেট পেয়েছে 4.1% এবং OpenAI এর ও এক মডেল পেয়েছে 8% নম্বর। সম্প্রতি জেমিনি 3.1 প্রো এবং ক্লড ওপাস 4.6 মতো আরও আধুনিক সিস্টেমগুলো কিছুটা উন্নতি করে 40 থেকে 50% মতো নম্বর তুলতে পেরেছে। এই মহাযজ্ঞের পেছনে ছিলেন টেক্সাস A&M ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের অধ্যাপক টুং গুয়েন। তিনি একাই এই পরীক্ষার 73টি জটিল প্রশ্ন বানিয়েছেন, যার বেশিরভাগই গণিত ও কম্পিউটার সায়েন্সের। এই পরীক্ষা কোনো প্রতিযোগিতা নয়, বরং AI এর দুর্বলতাগুলো খুঁজে বের করার একটা পদ্ধতি। AI যেন প্রশ্নের উত্তর মুখস্থ করতে না পারে, তাই এই 2500 প্রশ্নের বেশিরভাগই লুকিয়ে রাখা হয়েছে। ইতিহাসবিদ, পদার্থবিদ, ভাষাবিদ ও চিকিৎসকদের নিয়ে এক বিশাল দল গড়ে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষ যখন এক হয়ে কাজ করে তখন কৃত্রিম বুদ্ধিমত্তাও তাদের কাছে হার মানতে বাধ্য। AI আর মানুষের বুদ্ধিমত্তার মধ্যে যে এখনো বিশাল একটা ব্যবধান রয়ে গেছে, এই পরীক্ষায় তার সবচেয়ে বড় প্রমাণ। আধুনিক স্নায়ুবিজ্ঞান আমাদের মস্তিষ্ক সম্পর্কে দারুণ সব তথ্য দিয়েছে। মস্তিষ্কের আলাদা আলাদা অংশ মনোযোগ, স্মৃতি, ভাষা বা চিন্তাভাবনার মতো আলাদা কাজগুলো নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীরা এতদিন এই নির্দিষ্ট অংশগুলো নিয়ে আলাদাভাবেই গবেষণা করেছেন, কিন্তু একটা বড় প্রশ্নের উত্তর এখনো অজানা। মস্তিষ্কের এই আলাদা অংশগুলো মিলে কিভাবে একটি একক মন তৈরি করে? মস্তিষ্কের নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক কি কাজ করে তা স্নায়ুবিজ্ঞান সফলভাবে বের করেছে, কিন্তু এই আলাদা নেটওয়ার্কগুলো মিলে কিভাবে একটা একক এবং সুসংগঠিত মন তৈরি করে তা ব্যাখ্যা করতে বিজ্ঞান এখনও বেশ পিছিয়ে। মনোযোগ, স্মৃতি বা ভাষার মতো বিষয়গুলো একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।
এগুলো মিলে তৈরি করে আমাদের সাধারণ বুদ্ধিমত্তা। এই বুদ্ধিমত্তার জোরে আমরা পড়াশোনা, পেশাজীবন বা দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান করি। কোনো কঠিন পরিস্থিতিতে আমরা কতটা দ্রুত শিখতে পারি বা মানিয়ে নিতে পারি তা ঠিক করে দেয় এই বুদ্ধিমত্তা। শতাব্দীর পর শতাব্দী বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন আমাদের বুদ্ধিমত্তার মূলে নিশ্চয়ই একটা একতা আছে, কিন্তু কেন এই একতা তৈরি হয় তার কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব এতদিন ছিল না। বুদ্ধিমত্তার সমস্যাটা মস্তিষ্কের কোনো নির্দিষ্ট জায়গায় আটকে থাকার বিষয় নয়। এতদিন বিজ্ঞানীরা শুধু খুঁজতেন বুদ্ধিমত্তার উৎপত্তিস্থল কোথায়, কিন্তু আসল প্রশ্নটা কোথায় নয়, আসল প্রশ্ন হলো কিভাবে মস্তিষ্কের এই ছড়ানো ছিটানো নেটওয়ার্কগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং মিলেমিশে তথ্য প্রসেস করে। প্রশ্নের উত্তর খুঁজতেই বাড়বে এবং তার দলের প্রধান গবেষক র্যামজি উইলকক্স নেটওয়ার্ক নিউরোসায়েন্স থিওরি নামে একটি তত্ত্বের পরীক্ষা শুরু করেন। তারা হিউম্যান কানেক্টোম প্রজেক্টের 831 জন এবং ইনসাইট স্টাডি প্রজেক্টের 145 জন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গঠন ও কাজের ধরন নিয়ে বিশাল এক গবেষণা চালান। গবেষকেরা বলছেন সাধারণ বুদ্ধিমত্তা কোনো নির্দিষ্ট দক্ষতা বা কৌশল নয়, এটি নির্ভর করে মস্তিষ্কের নেটওয়ার্কগুলো কতটা দক্ষতার সঙ্গে একসঙ্গে কাজ করতে পারে তার উপর। এই গবেষণার ফলাফল শুধু মানুষের জন্যই নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দুনিয়াতেও দারুণ প্রভাব ফেলবে। মানুষের বুদ্ধিমত্তার মূল পরিচয়ই হল নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, আর এটা সম্ভব হয়েছে আমাদের মস্তিষ্কের এই অনন্য গঠনের জন্যই। স্বপ্নকে কি আসলেই নিয়ন্ত্রণ করা যায়? উত্তর হ্যাঁ, যায়। বিজ্ঞানীরা এমন কিছু প্রযুক্তি ও পদ্ধতি নিয়ে কাজ করছেন যার মাধ্যমে স্বপ্নকে নিয়ন্ত্রণে আনা বা নিজের ইচ্ছার মতো স্বপ্ন দেখা সম্ভব। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণার নাম লুসিড ড্রিমিং। লুসিড ড্রিমিং হলো স্বপ্নের ভেতরে সচেতন থাকা। এটি এমন এক ধরনের স্বপ্ন যেখানে ঘুমন্ত অবস্থায় একজন মানুষ বুঝতে পারেন তিনি স্বপ্ন দেখছেন। অনেক সময় তিনি নিজের ইচ্ছামতো স্বপ্নের ঘটনাগুলো পরিচালনাও করতে পারেন। যেমন স্বপ্নে তিনি নিজের ইচ্ছামতো দৌড়ান, আকাশে ওড়েন বা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। হুট করে যে কোনো দিন আপনি লুসিড ড্রিম দেখতে পারেন। আবার বিশেষ অনুশীলনের মাধ্যমেও এটি আয়ত্ত করা সম্ভব। এটি স্বপ্নের অনুভূতিগুলো একদম বাস্তবের মতোই মনে হয়। বিজ্ঞানীরা দেখেছেন লুসিড ড্রিম দেখার সময় আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটি সক্রিয় থাকে। মস্তিষ্কের এই অংশটি মূলত সচেতন ভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষকেরা এখন হাইটেক স্লিপ মাস্ক অ্যাপ বা সেন্সর তৈরি করছেন। এগুলো আপনার ঘুমের একটি নির্দিষ্ট পর্যায় বা রিম স্লিপ শনাক্ত করতে পারে। শনাক্ত করার পর আপনি যে ধরনের দৃশ্য দেখতে চান সেই অনুযায়ী আলো, কম্পন বা শব্দ সংকেত হিসেবে পাঠায়। এই সংকেত পেয়ে আপনি স্বপ্নের ভেতরে থেকে বুঝতে পারেন আপনি এখন স্বপ্ন দেখছেন। এভাবে স্বপ্নের ভেতরে সচেতনতা বাড়ানো যায়। নিশ্চিন্ত ঘুমের ভেতরে স্বপ্নের জগতেও আপনি জটিল চিন্তাভাবনার মাধ্যমে বাস্তব জীবনের নানা সমস্যার সম্ভাব্য সমাধান বের করতে পারেন। কিছু গবেষণায় দেখা গেছে স্বপ্নের মধ্যে কোনো কাজের অনুশীলন করলে বাস্তবে মস্তিষ্ক সেই কাজের দক্ষতা বাড়াতে পারে। ভয়ঙ্কর দুঃস্বপ্ন, ট্রমা, গভীর হতাশা, ব্যর্থতা বা মানসিক বেদনা মোকাবিলায় লুসিড ড্রিমিং থেরাপি বেশ সহায়ক। লুসিড ড্রিমিং নিয়ে বিজ্ঞানীদের গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর প্রযুক্তিগুলো সব মানুষের জন্য সমানভাবে কার্যকর নয়। কিছু ক্ষেত্রে অতিরিক্ত স্বপ্ন নিয়ন্ত্রণের চেষ্টা ঘুমের মান খারাপ করে দিতে পারে, এমনকি স্বপ্ন ও বাস্তবতার মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি করতে পারে। যাদের ওপর এই পরীক্ষা করা হয়েছে তাদের কেউ কেউ বাস্তবের চেয়ে লুসিড ড্রিমিংয়ের জগতেই নিজেকে বেশি সুখী দাবি করেছেন। বাস্তবে বেঁচে থাকার চেয়ে স্বপ্নে জীবিত থাকার অনুভূতিকেই তারা বেশি প্রাধান্য দিয়েছেন। এক কথায় বলতে গেলে অতিরিক্ত লুসিড ড্রিমিংয়ের ফলে মানুষ বাস্তব দুনিয়া থেকে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। ফ্রেন্ড টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তিতে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসবো প্রযুক্তি আরও নতুন নতুন উদ্ভাবনের খবর নিয়ে। আর সে পর্যন্ত ফ্রেন্ড টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।